হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার। কথাটা হচ্ছে যে সরকার পরিবর্তন হয়েছে। আমি প্রশ্নে আসছি। হুম। হ্যাঁ, সরকার পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের জন্য সুন্দরবনবাসী ভীষণভাবে আশাবাদী। তার কারণ সুন্দরবনের অবস্থা যা ছিল সেই তিমিরেই রয়েছে। বিশেষ করে নদীমাত এটা নতুন করে বলার কোনো রাখে না। বহু দেখিয়েছি। আজ বিগত প্রায় 15 বছর ধরে আমি এই ব্যাপারটা নিয়ে লেগে পড়ে আছি। শুধু হচ্ছে এই জমানাতে, তার আগে থেকেও সেই সময়তে সিপিএম এর আমলেও সে একই কথা। সুন্দরবনবাসীর যে যে এখনো যে কাটেনি এই নদীবাঁধ ভাঙন, এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে ম্যানগ্রোভ সংরক্ষণ, সেখানেও দেখা যাচ্ছে ঠিক মতো মানে গত ইয়েতে যা গেছে সম্পূর্ণ মদতেই তারা পরপর ম্যানগ্রোভ কেটেছে। 3 নম্বর কথা, উপকূলে যে সম্পূর্ণ আইনকে একদম অবজ্ঞা করে যে পরপর পরপর পর্যটন কেন্দ্রগুলো যে এত ইয়ে হয়ে গেছে, এত বিল্ডিং হচ্ছে, বাড়ি হচ্ছে, ব্যবসা চলছে রমরমা সেই আমল থেকে, এইগুলোর ওপর কি কোনো পদক্ষেপ এখন নতুন সরকার যে এসছে, এবং সবচেয়ে বড় কথা আমরা খুব ধন্য যে সুন্দরবনের কাকদ্বীপের মাননীয় দীপঙ্কর জানা মন্ত্রিত্ব পেয়েছেন, এবং 3টি দপ্তর ভালো ভালো দপ্তরের মন্ত্রিত্ব পেয়েছেন, একদম যেগুলো গ্রাস রুটের যে দপ্তর। আশা করছি এগুলো তো একদম সম্পূর্ণভাবেই চিরুনি তল্লাশি করে বার করবেন কোথায় দুর্নীতি কি আছে না আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি বলুন, আপনি তো একটা দায়িত্বে রয়েছেন, আপনি কোন দায়িত্বে রয়েছেন, এবং সেই দায়িত্বটাকে বলে আপনার নামটা বলে আপনি যদি এই ম্যাটারটা যেটা আমি বললাম, বিশেষ করে ম্যানগ্রোভ ধ্বংস যেটা সুন্দরবন রক্ষা করার জন্য বিশেষ প্রয়োজন। 2 নম্বর কথা যেটা বললাম যে উপকূলীয় আইনকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এবং তাকে একদম পুরো বুড়ো আঙুল দেখিয়ে পরপর যত পর্যটন, সে মৌসুমী বলুন, বকখালি বলুন, আপনার নাকের গোড়ায় যেগুলো আছে সেগুলোর যে অবস্থা গজিয়ে উঠেছে, এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে নদীবাঁধ ভাঙনের যে ব্যাপকতা, সে গোবর্ধনপুর থেকে আরম্ভ করে সাগর, নামখানা, পাথর, এদিকে গোসাবা, বাসন্তী সম্পূর্ণ। এই ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ বা কিভাবে আপনারা করছেন, এটা যদি একটু বলেন, তার পরবর্তী প্রশ্নটা আমি করব। আগেই আপনাকে নমস্কার করছি। আমার নাম সঞ্জয় দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সম্পাদক, তথাপি স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতের কাকদ্বীপ বিধানসভার মধ্যেই পড়ে সেই অঞ্চলের বিরোধী দলনেতা আমি। তো আপনি যে বিষয়ে প্রশ্ন করলেন, আপনি হয়তো দেখেছেন ইতিমধ্যেই আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের আমাদের কাকদ্বীপের মন্ত্রী সম্মানীয় দীপঙ্কর জানা মহাশয়, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন, সোশ্যাল মিডিয়া এবং টিভির মাধ্যমে দেখেছেন। তো উনি প্রথমেই ওনার প্রথম কাজ প্রশাসনিক বৈঠকের মাধ্যমে উনি ওনার প্ল্যানটা কষে নিয়েছেন কোথায় কি করতে হবে। সামনে বর্ষাকাল, যার জন্য উনি প্রত্যেকটা নদীবাঁধের কাছে গিয়ে ভিজিট করেছেন। সঙ্গে আমিও ছিলাম কয়েকটা জায়গায়, সমস্ত জায়গায় হয়তো আমার যাওয়া হয়নি, কিন্তু মন্ত্রী সাহেব প্রত্যেকটা জায়গায়, মৌসুমী দ্বীপ, বুদাখালী, ওখানে যে একটা নদী ভাঙন হচ্ছে, নাদাভাঙা, নারায়ণপুরে, সমস্ত সুন্দরবন এলাকার, বছর ধরে আমি মানে সম্পূর্ণ সুন্দরবনের মতো কাজ করছি, আপনারা সবাই জানেন। হ্যাঁ, সুন্দরবন এলাকার প্রত্যেকটা বাঁধে উনি গিয়ে ভিজিট করছেন এবং উনি গিয়ে দেখে এসছেন, এবং আমিও গিয়ে দেখে এসছি যে কি বেহাল অবস্থা। যে এই 15 বছর তৃণমূল সরকারটা যেভাবে চালিয়েছে, নদীবাঁধের এই টেন্ডার গুলো যেভাবে হয়েছে ইরিগেশন দপ্তর থেকে, পুরো দুর্নীতিতে একদম পরিপূর্ণ ছিল। সেই দুর্নীতির আতুরঘর ভাঙতে গেলে যে ঘুঘুর বাসা নাকি শেষ দপ্তরে, এটা কি? একদম একদম, আমরা নিজে গিয়েই বলেছি ওখানে একটা ঘুঘুর বাসা তৈরি হয়েছে। তো এই ঘুঘুর বাসাকে ভাঙতে হলে একটু সময় লাগবে। আমাদের মন্ত্রী সাহেব এবং আমরা এটা পুরো একদম নজরে রেখেছি যে ঘুঘুর বাসা, এই ঘুঘুর বাসা ভাঙবই আমরা, মন্ত্রী সাহেব নিজেই ভাঙবেন, এবং যারা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে আমলা থেকে এবং টেন্ডার পাইয়ে দেওয়ার মতো যারা কন্ট্রাক্টর যেভাবে দুর্নীতি করেছে, আমরা কাউকে ছাড়বো না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নো কম্প্রোমাইজ, একদম না, একদম না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা এই দুর্নীতি করেছে তাদের একমাত্র জায়গা হচ্ছে শ্রীগড়, অর্থাৎ জেল যাত্রা। এটা আমরা করবোই, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জেলের কথা প্রস্তাব এসে গেছে। একদম একদম। আর যে নদীবাঁধগুলো ভেঙে যাচ্ছে সেগুলোর উপর নজর আমরা রেখেছেন আমাদের মন্ত্রী সাহেব। ইরিগেশন দপ্তরে উনি গিয়ে মিটিংও করেছেন, প্রশাসনিক বৈঠকও করেছেন, যাতে খুব তাড়াতাড়ি বর্ষার আগেই এই বাঁধগুলোকে মেরামত করা যায়। তারপরে মেরামত করে আগে মানুষকে এই জলোচ্ছ্বাস থেকে বাঁচাই, তারপর তো এই দুর্নীতিগ্রস্ত ঘুঘুর বাসা ভাঙবো।
নিশ্চয়ই বানান। উপকূলীয় আইনকে অগ্রাহ্য করে বা বুড়ো আঙুল দেখিয়ে যে পরপর গজিয়ে উঠেছে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো, যেগুলো কিন্তু আগামী দিনে সুন্দরবনের ভবিষ্যৎ বা জীব বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রকে নষ্ট করছে, একদম সেই একদম। ব্যাপারে সেই ব্যাপারে কি আপনার মন্তব্য সেগুলো আমার নিয়ে? আমাদের মন্তব্য হচ্ছে একটাই, যে আমরা সবে সরকারে এসেছি, এখনো পর্যন্ত 1 মাস হতে চললো বা এখনো হয়নি। তো তবু আমরা দৃঢ় পদক্ষেপ প্রথম থেকেই শুরু করেছেন। একদম একদম কড়া হাতে, এর কোনো ক্ষমা নেই। যারা এর সঙ্গে জড়িয়ে আছে তাদেরকে চিরুনি তল্লাশি করে খুঁজে বের করা হবে, এবং তাদের একমাত্র জায়গা হচ্ছে আমাদের জেল যাত্রা। এটা আমরা আর ম্যানগ্রোভ কেটে ম্যানগ্রোভকে ধ্বংস করে যে পরপর যে ভেড়ি হয়েছে এবং সেগুলো সব প্রশাসনিক মদতেই হয়েছে, এবং সেগুলোর ব্যবস্থা কি করছেন আপনারা? আমাদের মন্ত্রী সাহেব ইতিমধ্যেই এই সমস্তগুলো নজরে আনছেন। উনি সবে দপ্তর পেয়েছেন, দপ্তরে বসছেন, সবে 1-2 দিন হলো। এইগুলো নজরে উনি এনেছেন এবং সেইগুলো নিয়ে আলোচনাও করেছেন। এইগুলো নিয়ে দপ্তরের মাধ্যমে সিএম সাহেবের সঙ্গে উনি কথা বলেছেন, বলে নির্দিষ্টভাবে এই সমস্তকে চিহ্নিত করে এদেরকে, এই সমস্ত ভেরিগুলোকে, বেআইনিভাবে যে সমস্ত ভেরিগুলো বসে আছে, ম্যানগ্রোভ অর্থাৎ গাছ, যে গাছ আমরা জানি একটি গাছ মানে একটি প্রাণ। তো এই ধ্বংস করে যারা ধ্বংস করেছে তাদেরকে কোনো মতেই ছাড়া হবে না। আইনি ব্যবস্থা নিয়ে এদেরকে যেখানে যতদূর যাওয়ার দরকার ততদূর যাওয়া হবে। এবং শেষ অবধি আমি আবার ঘুরিয়ে বলছি, এই সমস্ত দুর্নীতিগ্রস্ত কালপিটদের একমাত্র জায়গা শ্রীঘর, অর্থাৎ জেল যাত্রা। এটা আমরা এবং এই যে সামনে অরণ্য দিবস তো আসছে, এবং অরণ্য এই ব্যাপারটা নিশ্চয়ই বনসৃজনের ব্যাপারে আরো বেশি জোরদার দেওয়া আপনারা হয়েছে। জানেন ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা, মায়ের নামে একটি গাছ, আমরা ইতিমধ্যেই সমস্ত জায়গায় লাগানো শুরু করে দিয়েছি। আমাদের কর্মসূচি চলছে, এখনো অবধি চলছে, আরো চলবে। যে সমস্ত আমাদের ম্যানগ্রোভ কেটে নিয়ে ক্ষতি করেছে সেইগুলোকে আমরা নতুন করে পরিপূর্ণ করব, সেই আশাটুকু আমরা রাখছি। কিন্তু ম্যানগ্রোভ তো পুঁতলেই হবে না, তাকে তো রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে। রক্ষণাবেক্ষণ না করলে তো ম্যানগ্রোভ আসবে না। সে ব্যাপারে আপনাদের কি চেষ্টা? রক্ষণাবেক্ষণের জন্য আমরা সমস্ত পঞ্চায়েত থেকে আমরা যাতে দেখভাল করা হয় সেটা আমরা ইতিমধ্যেই বৈঠকের মাধ্যমে সমস্ত পঞ্চায়েতকে জানিয়ে দেওয়া। কারণ এই সমস্ত দেখভালের দায়িত্ব পঞ্চায়েতকে নিতে হবে, ওখানকার গ্রাম সদস্য যারা আছে তাদেরকে নিতে হবে, গ্রামবাসীকে নিতে হবে। গ্রামবাসীকে নিতে হবে। কেন ওপর থেকে আমাদের যারা মন্ত্রী হয়েছেন, এমএলএ হয়েছেন, তারা তো এসব পারবেন না। তারা হয়তো কিভাবে লাগানো হবে সেইগুলো করে দেবেন, কিন্তু রক্ষণাবেক্ষণ করতে হবে। হ্যাঁ, একদম। সে গ্রামের লোকজন এবং ওখানকার পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েত সমিতি, এরাই দেখভাল করবে। সেইভাবেই আমাদের পরিকল্পনা হচ্ছে। আচ্ছা, এমনি মোটামুটি যোগাযোগ ব্যবস্থা যে উন্নয়ন, বিশেষ করে পাথর প্রতিমা অঞ্চলটায় দেখা যাচ্ছে যে 15টা জিপির মধ্যে দেখা যাচ্ছে 3টে জিপি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত আছে, 12টা জিপি দেখা যাচ্ছে নদীমাতৃক। সেগুলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কোনো প্রচেষ্টা? দেখুন, আমি আপনাকে আগেই বলেছি, আমাদের মন্ত্রী দপ্তর 2-4 দিন হয়েছে পেয়েছে। তো মাননীয় মন্ত্রী সাহেব উনি এই সমস্ত জায়গাগুলো ভিজিট করবেন, করে উনি সমস্তগুলো যাতে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো আবার সচলে ফেরে। এই যে আপনি বলছেন সমস্ত জায়গায় একটা জেটি করে দিলে, জেটি করলে পারাপারের ব্যবস্থা থাকবে, লঞ্চের ব্যবস্থা থাকবে, সেগুলো উনি দেখবেন, নিশ্চয়ই দেখবেন। উনি এইগুলো নিয়ে আলোচনা করছেন। আমাদের এই সমস্ত নিয়ে আমাদের পার্টিগতভাবেও বৈঠক হয়েছে। উনি তো একজন পার্টির কনভেনার, সেই হিসাবে বৈঠক হয়েছে, এবং প্রশাসনিক বিষয়েও এই সমস্ত বৈঠকগুলো উনি করেছেন। এগুলো আস্তে আস্তে করবে, একটু সময় লাগবে, কিন্তু এগুলো করবেন। সঞ্জয় বাবু, একটা প্রশ্ন আছে আপনাকে, যে আপনি তো দীর্ঘদিনের লড়াকু এবং সুতরাং তুর্কি তরুণ। সেক্ষেত্রে আমার তো দীর্ঘদিনের যে অভিজ্ঞতা ভিত্তিক আমি বলি যে গঙ্গাসাগর মেলাটা হচ্ছে সবচেয়ে বড় একটা আকর্ষণীয় ব্যাপার দক্ষিণ 24 পরগনা নয়, পশ্চিমবঙ্গের। এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে কাকদ্বীপ সাব ডিভিশনের অন্তর্গত গঙ্গাসাগরে। এই যে গঙ্গাসাগর মেলাটা যে আসছে, এতে এসে গেল গঙ্গাসাগর মেলা। এই গঙ্গাসাগর মেলাকে নিয়ে দেখা যাচ্ছে যে আগের যে সরকার, দেখা যাচ্ছে তাদের যে ইনফ্রাস্ট্রাকচার যা, অর্থাৎ কিনা গঙ্গাসাগরে যেতে গেলে নদী দিয়ে যেতেই হবে, নয় মুড়িগঙ্গা, আর নতুবা দেখা যাচ্ছে নামখানা পয়েন্ট থেকে যেতে হবে। সুতরাং নামখানা পয়েন্টের থাকে 70টা উডেন লঞ্চ, আর মুড়িগঙ্গাতে দেখা যাচ্ছে 29-30টা ভেসেল থাকে, আর 2টো বার্জ কি 4টে বার্জ থাকে। কিন্তু সেই যে পরিবহনটা আছে, গঙ্গাসাগর মেলার তো ভিড় এবারে আরো বেশি বাড়বে। তার কারণ গঙ্গাসাগর মেলা বাড়বে এই জন্যেই, যেহেতু সরকার ডবল ইঞ্জিনের সরকার, কেন্দ্র এবং রাজ্য দুটোই বিজেপি সরকার আসার জন্যে গঙ্গাসাগরের পর্যটন এবং গঙ্গাসাগরের যে ধর্মীয় পর্যটন ক্ষেত্রটার তার আরো বেশি ব্যাপক পরিধি হয়ে আরো বেশি ব্যাপকতা লাভ করবে, এটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ যেহেতু বিজেপি সরকার যেহেতু এসছে, কিন্তু গঙ্গাসাগরে এ যাবৎকাল
যা দেখা গেছে যে পূর্ববর্তী সরকার যা এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে, মেলাটা তো দুদিনের, 14 আর 15, তাই তো, মকর সংক্রান্তি স্নানটা, কিন্তু দেখা যাচ্ছে তারা যেভাবে যাত্রীর যে পরিসংখ্যানটা দিতেন, বিশেষ করে সেই যাত্রীর পরিসংখ্যান প্রেস কনফারেন্সে দিতেন, অরূপ বিশ্বাস দেখা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মেসিকাণ্ডের পর। কিন্তু অরূপ বিশ্বাস বারবার বলতেন, যখন প্রেস কনফারেন্সে আসতেন আমরা জানতাম যে লাখ দিয়ে শুরু হবে, কোটিতে শেষ হবে, এরকম ব্যাপার একটা। কিন্তু দেখা যাচ্ছে যে সেই পর্যাপ্ত ভেহিকলস নেই, ওই ভেহিকলস দিয়ে পার করানো যায় না, নদী অর্ধেক সময় চড়া হয়ে পড়ে আছে, যতক্ষণ না পর্যন্ত পাকা সেতু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা হতে পারে না। 3 নম্বর কথা হচ্ছে কি, যে এত ড্রেজিং করা, কোটি কোটি টাকা ড্রেজিং করেও দেখা যাচ্ছে মুড়িগঙ্গার কোনো উন্নয়নই কিছু হচ্ছে না, প্রতিবারেই আটকে যায়, মাঝে মধ্যে সব পড়ে থাকে। অথচ যখন পরিসংখ্যান যখন প্রেস কনফারেন্সে দিতেন প্রতিবারেতেই, এবারে যে দেবেন না বা ওরা আসবেন না বলে একদিকে বাঁচা গেছে, অন্তত পরিষ্কার চিত্রটা আমরা জানতে পারবো বলে আশা করছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1,14,15,20 লাখ পর্যন্ত উঠে যাচ্ছে যাত্রী নিয়ে। এই কদিনের মেলা না, দুদিনের কিন্তু স্নান, সেটা হচ্ছে কিন্তু সেই 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে, এটা তো নয়। তা সেক্ষেত্রে এই যে পরিসংখ্যান, যেটা হচ্ছে একেবারে সম্পূর্ণ একটা অবৈজ্ঞানিক, এই পরিসংখ্যানকে দিয়ে করছেন কেন? তার কারণ ওনাদের চেষ্টাই ছিল এটা জাতীয় মেলা করার একটার জন্য এটা বলা। আর 2 নম্বর কথা কি, 2 নম্বর কথা, একে যে কোনো উপায়তে সবচেয়ে বড় মেলা যেটা, সেই বড় মেলাকে অতিক্রম করে দেখাবার জন্য। আপনি বুঝতে পারছেন কোন মেলার কথা আমি বলছি? হ্যাঁ, কুম্ভ মেলা। এই কুম্ভ মেলার সঙ্গে কম্পেয়ার করা কখনো গঙ্গাসাগরকে যায় না, কোনো মতেই যায় না। কিন্তু এই যে ব্যাপারটা, এই যে একটা প্রবণতা, যে প্রচন্ড পরিমাণে পর্যটককে দেখানো গঙ্গাসাগরে আসছে, অথচ সেটা কিন্তু সম্পূর্ণ ফিকটিশিয়াস, কাল্পনিক, হতে পারে না, আনসাইন্টিফিক। তা এই ব্যাপারে আমি আপনাদের ওয়াকিবহল করার জন্য এই গঙ্গাসাগর মেলা আসার আগেই এটা আপনাকে বলছি, আপনি মাননীয় মন্ত্রীকে নিশ্চয়ই ব্যাপারটা বলবেন বা মন্ত্রী শুনবেন, ইন্টারভিউটা অবশ্যই শুনবেন, আপনার ইন্টারভিউটা। এই ব্যাপারে আপনার মতামতটা কি? কারণ কিন্তু আপনারাই বলেছেন যে এত আসে না, এইভাবে হয় না, এত ক্যাপাসিটি নেই এই আইল্যান্ডের। 1,40,00,000, 1,30,00,000 পর আমরা জানি উনি আসলেই মতো সম্পূর্ণ মিথ্যে, সেটাও মিথ্যে, কপিল মুনিকে নিয়ে মিথ্যে, তাই এই অভিশাপ। এটা আপনাকে পরিষ্কার ভাবে বলছি, বিষয়টা মিথ্যে অভিশাপ। হ্যাঁ, বিষয়টা শুনুন, আপনি বলছেন, আমি বিষয়টা ভালোভাবেই মাথায় নিলাম। বিষয়টা হচ্ছে এই যে 1,40,00,000, 10 লাখ করে যে গল্প হতো প্রতিবার মেলায়, সম্পূর্ণ মিথ্যে কথা। এই তৃণমূল সরকারটাই হচ্ছে মিথ্যেবাদী, যার জন্য মানুষ কিন্তু এই তৃণমূলের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নতুন সরকারকে নিয়ে এসছে। আপনারা শুধু কপিল মুনির অভিশাপ বলতে পারেন, একদম কপিল মুনির অভিশাপেই একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো আপনারা দেখতে থাকুন, নতুন সরকার, ডবল ইঞ্জিন সরকার এসছে, বিষয়টা আপনারা দেখতে থাকুন। মেলা নিয়ে ইতিমধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো একটা বলেই দিয়েছেন, এটা জাতীয় মেলা হিসাবে করা যায় কিনা উনি কেন্দ্রের কাছে আবেদন রাখছেন। তাছাড়া এখন এবারে সেতুটা হবে বলেও সাগরবাসী হচ্ছে আশ্বাস্ত। সেতু ইতিমধ্যেই আপনারা মুখ্যমন্ত্রীর বাইরে শুনেছেন, ইতিমধ্যেই বলে দিয়েছেন, খুব তড়িঘড়ি করে, এবং তড়িঘড়ি মানে এই নয় যে খারাপ ভাবে, খুব ভালোভাবে ব্রিজটা সম্পূর্ণ করার জন্য তড়িঘড়ি কাজ চলছে। আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি এই ব্রিজটা হয়ে যাবে। এই যে আপনারাও তখন বারবার বলতেন যে এইভাবে কোটি কোটি, এই যে দেখানো, শুধু কুম্ভের সঙ্গে কম্পেয়ার, জাতীয় মেলার জন্য তারা সম্পূর্ণ ব্যাপারটাকে যে দেখাতো, এবং টাকার অপচয় এই ব্যাপারেতে, এই যে মানে এই কপিল মুনির যে সম্পূর্ণ এটাকে নিয়ে আসলে তৃণমূল যে দলটা ছিল, আসলে তারা তো আর এই মেলার দিকে তাকায়নি, টাকার দিকে তাকিয়েছে। কিভাবে কাজবাড়িটা পার্সেন্টেজ 70-30 যে পার্সেন্টেজ ছিল, সেই জন্যই তো মেলাগুলো এইভাবে 1 কোটি 1.5 কোটি করে উল্লেখ করে যাতে টাকাগুলো নেওয়া যায়। এই নয়, কপিল মুনির অভিশাপ এমন ভাবে পড়েছে, তৃণমূল দলটাই উঠতে চলেছে। এটা তো আপনারা বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছেন, আর আমি আর কি বলবো। তো আপনারা ভরসা রাখুন ডবল ইঞ্জিন সরকারের উপর, যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের সরকার বাংলায় এসছে, সমস্ত প্রতিশ্রুতি আস্তে আস্তে পালন করবেন। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা থেকে শুরু করে বেকার ভাতা থেকে শুরু করে সমস্ত কাজ আস্তে আস্তে সমস্ত পূরণ করবেন। তেমনি সমস্ত ভারতবাসী, এটা তো শুধু আমাদের পশ্চিম বাংলার মেলা নয়, গঙ্গাসাগর সারা ভারতবাসীর কাছেই মেলা, সমস্ত আন্তর্জাতিক মেলা। তো সমস্ত এই মেলায় যাতে এই সাধারণ মানুষরা ভালোভাবে আসতে পারে, আপনারা সব দেখে যান।
এবং রং ইনফরমেশন যাতে না যায় মানুষের কাছে, একদম। ভুল ইনফরমেশন সেটাকে যা ধরার আসবে, খুব দরকার। যে লোক আসবে কারণ সেই তথ্যই নদীতে যাবে। তাদের পেরোতেই হচ্ছে, নামখানা পয়েন্ট থেকে যাক আর আমাদের লটের থেকেই যাক, দুটো নদী আসলে পেরোতে হচ্ছে। আসলে হ্যাঁ? আপনি একটু মাথায় নেবেন যে এটা হ্যাঁ। কিন্তু ভারতীয় জনতা পার্টি সঙ্গে কিন্তু আমাদের একটা স্লোগান থাকে, জয় শ্রীরাম। হ্যাঁ, জয় শ্রীরাম। হ্যাঁ, রাম হ্যাঁ, রাম রাজত্বের সৈনিক আমরা। তো হ্যাঁ, আমরা হ্যাঁ, রাম যেমন 14 বছর বনবাসে গিয়েও তার সততাকে ঠিকভাবে পালন করে এসে আবার সিংহাসনে বসেছিল, তো আমরা হ্যাঁ। 15 বছর পর পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সিংহাসন পেয়েছে, সেই একইভাবে চলবে। আপনারা এবং শুধু নিশ্চিত তাই থাকুন, নয়, আগে যে আপনারা নিশ্চিত মন্ত্রীকে থাকুন। যদি প্রশ্ন করা যেত যে আপনারা লগবুকটা দেখান, আপনারা তো নদীতে পেরোচ্ছেন, যখন পর্যটকদের নিয়ে আসছেন তাদের তো একটা লাইভ রিস্ক আছে, লগবুক ফলো করতে হয়, এবং সেই লগবুকটাকে কোনো কিছু বলে তখন তিনি রীতিমতো উল্টো পাল্টা কথা বলতেন। হ্যাঁ, ওই অরূপ বিশ্বাসের কথা আমি নাম করে বলছি, যে উনি খুব রাগান্বিত হয়ে প্রশ্নের উত্তর দিতে পারতেন না। হ্যাঁ, এবং সেক্ষেত্রে বিরোধীদেরই প্রশ্নটাকে আমাদেরই তো করতে হয়, সাংবাদিকদের বারবার করেছি, কিন্তু সদুত্তর পাইনি। পাবেন কি করে, পাবেন কি করে? বিদায়কালে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হুম। যাবে, যার জন্য উল্টো পাল্টা দেখবেন মানুষ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে না, একটা করে হ্যাঁ। হিচকি দেয়, 2-3 বার হ্যাঁ, হিচকি দিয়ে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ হ্যাঁ। করে। তো তৃণমূলেরও তাই, মিথ্যা কথা বলে 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 3-4 বার 10 বার হিচকি দিয়ে দিয়ে আজকে বিদায় ঘন্টা বেজে গেছে। একদম বাজি দিয়েছে, সাধারণ মানুষই বাজি দিয়েছে। ঠিক ঠিক। তো যাক, ভালো লাগলো। আমি আশা করব যে অন্তত যে পয়েন্টগুলো আপনাদের তুললাম, এটা সুন্দরবনবাসীর পক্ষ থেকেই তুললাম, এবং দীর্ঘদিন 40-45 বছর আপনারা আমাকে জানেন যে সম্পূর্ণভাবে এখনো তো ঠাকুর রেখেছেন, কপিল মুনির আশীর্বাদে এখনো ঠিকই আছি, জানি না এবছরও যাব। তো একদম। সেক্ষেত্রে নিশ্চয়ই দেখা হবে। আর এবার তো আরো বেশি সাজো সাজো রব হবে কপিল মুনির মন্দিরেতে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে এসেছেন, এবং শুভেন্দু অধিকারীর মতো একজন কর্মবীর, তিনি এবং ধর্মবীর সম্পূর্ণ, এই যে ধর্মকে মানেন, কর্মকে মানেন সবচেয়ে বেশি করে, এবং সেক্ষেত্রে তাকে পাওয়ার পর আজকের গঙ্গাসাগর মেলা, এই বছরের যে গঙ্গাসাগর, আগামী গঙ্গাসাগর মেলা আরো 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 সুন্দরভাবে হবে এবং সুষ্ঠুভাবে হবে বলেই আশা রাখি। এবং এক্ষেত্রে আপনারা যেভাবে কাজ করে চলেছেন, প্রথম থেকেই শুরু করে দিয়েছেন, তাতে করে আমরা আশাবাদী। এবং গঙ্গাসাগর জন্য যে সেতুটা, সবচেয়ে বড় কথা যে সাগরবাসীর 2.5 লক্ষের উপর মানুষ তার উপকৃত হবে সব দিক থেকে, ওই যে ইকোস্ট্যাট যেটা আর কি, আর্থসামাজিক অবস্থার উন্নয়নও ঘটবে সব দিক থেকেই। মুমূর্ষু রোগীরাও তারাও বাঁচবে সব দিক থেকেই, স্কুল ছাত্রছাত্রী সবাই দিকে উপকৃত হবে। এবং সেক্ষেত্রে আমরা চাইবো, এবং সে যেরকম পরিকল্পনা আছে, একেবারে সেই হরিদ্বার থেকে এলাহাবাদ থেকে টানা গঙ্গাসাগর পর্যন্ত যে তীর্থ, যে গঙ্গার যে সম্পূর্ণ যে একটা স্রোত, যে একটা পবিত্র স্রোত, সেটা যেন আবার নতুন করে জেগে ওঠে। আজ এই পর্যন্তই থাক। আপনাকে ভালো লাগলো, ধন্যবাদ। আপনার সময় নষ্ট করলাম, কিন্তু আশা করি এগুলো আপনি নিশ্চয়ই মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। আপনাকেও আমার তরফ থেকে নমস্কার, ধন্যবাদ জানাই। আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। আবার আপনি যখন ফোন করবেন আপনাকে আমি আবার সাক্ষাৎ দেবো। নমস্কার। নমস্কার, নমস্কার।